বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণীর 4th ক্লাসটা করতে যাচ্ছি। তোমরা এর আগে এই চ্যাপ্টারের 3টা ক্লাস করেছো, আমি সেখানে পার্টিসিপেট করেছি অ্যাজ এ লেকচারার হিসাবে এখানে। সো আজকে যে ক্লাসটা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে 4th। এখানেও আমরা সৃজনশীল অঙ্কগুলো সলভ করব। যেখানে তোমরা বুঝবে না, যেখানে প্রবলেম ফেস করবে, সেখানে সেই বিষয়গুলো আমাকে অবশ্যই সেই বিষয়গুলো তোমরা তুলে ধরবে। তো শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, সৃজনশীল 6। এটা একটি সেবা প্রতিষ্ঠান সংক্রান্ত আর্থিক বিবরণীর যাবতীয় কার্যক্রম দেওয়া হয়েছে। ফার্স্টে একটি রেওয়ামিল দেওয়া হয়েছে। এই রেওয়ামিলের মধ্যে কি আছে দেখো, নগদ। তোমরা একটু খুঁজে নিই, আমাদের সুবিধা হবে। নগদ, প্রাপ্য হিসাব, উত্তোলন, অফিস সরঞ্জাম, অদীয় হিসাব, অনুপার্জিত সেবা, বেতন খরচ, তারপর হচ্ছে মূলধন, ভাড়া খরচ, সেবা আয়, উপযোগ খরচ, সুদ আয় এবং অফিস খরচ। এই ডেবিট দিকে হচ্ছে 3,40,000, ক্রেডিট দিকে হচ্ছে 3,40,000। ডেবিট দিকে হচ্ছে কত? 3,40,000, ক্রেডিট হচ্ছে 3,40,000। এরপরে যাও তুমি সমন্বয় শুরু। চলতি বছরের বেতন বকেয়া আছে 6,000 টাকা। হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। চলতি বছরে বকেয়া বেতন 6,000 টাকা। হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ কত? 20,000 টাকা। হিসাবকাল শেষে অনুপার্জিত সেবার পরিমাণ কত? 20,000 টাকা। ভাড়া খরচ প্রতি মাসে 2,000 টাকা প্রদান করা হয়। ভাড়া খরচ প্রতি মাসে কত? 2,000 টাকা প্রদান করা হয়। অফিস সরঞ্জামের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে এবং প্রাপ্য হিসাবের উপর 5% অনুযায়ী পাওনা সঞ্চিত ধার্য করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের, আমার কাছে, তোমার কাছে হচ্ছে বিষয়। চলতি বছরে বেতন বকেয়া আছে কত? 6,000। তুমি জানো যে বেতন বকেয়া থাকলে করতে হবে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করতে হবে এবং বকেয়া বেতন হচ্ছে দায়। হিসাবকাল শেষে অনুপরিত সেবা আয়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। হিসাবকাল শেষ যখন হবে তখন তার অনুপরিত আয় সেবা পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাকে দেখতে হবে অনুপার্জিত সেবা আয় কত। আমরা এখানে দেখে নিব। অনুপার্জিত সেবা হচ্ছে 70,000 টাকা। কত টাকা আমরা দেখতেছি না? হ্যাঁ, 70,000 টাকা। এই 70,000 টাকা হচ্ছে আমার আয় হয়েছিল। এখন সেই অনুপার্জিত সেবা আয়, উপার্জিত সেবা আয়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে আমার একটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে যে মানে হিসাব শেষে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ 20,000 টাকা ছিল। 70 হয়ে গেল 20, থাকলো কত? 50। তাহলে মনে রাখতে হবে এই 50,000 টাকার সেবা আমরা দিয়েছি, এটা আমাদের সেবা আয়। মনে রাখতে হবে অনুপার্জিত হচ্ছে অগ্রিম আয়। এই অগ্রিম আয়ের মধ্যে যে খরচটা আমি করে ফেলেছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, যে অনুপার্জিতের মধ্যে যে মানে একটা কথা না বললেই নয়, এর পাশে যে অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ হচ্ছে কত? আমার 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা এখনো রয়ে গেছে, বাকিটা হচ্ছে উপার্জিত হয়েছে। বাকিটা কি আছে? উপার্জিত হয়েছে। উপার্জিত মানে সেবা আয়। ভাড়া খরচ প্রতি মাসে 2,000 টাকা প্রদান করা হয়। ভাড়া খরচ প্রতি মাসে 2,000 টাকা প্রদান করা হচ্ছে। প্রতি মাসে ভাড়া খরচ যদি প্রদান করা হয় 2,000 টাকা, তাহলে একটা চিন্তা করতে হবে, ভাড়া খরচ প্রতি মাসে 2,000 টাকা প্রদান করা হচ্ছে। 2,000 টাকা যদি প্রদান করা হয়, প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করুন যে আমাকে দেখতে হবে ভাড়া খরচ কত দিছি আমরা এখানে। আমরা দিছি ভাড়া খরচ 25,000 টাকা। তাহলে 25,000 টাকা ভাড়া করে দিয়েছি, প্রতি মাসে কত? 2,000 টাকা। তাহলে কত হবে? 12 মাস হলে 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা। কিন্তু আমরা দিয়েছি কত?
25,000 টাকা। তাহলে এখানে আমরা মানে 1,000 টাকা হচ্ছে আমাদের অগ্রিম প্রদান করা হয়েছে। 1,000 টাকা কি অগ্রিম প্রদান করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। বোঝার চেষ্টা করো যে 1,000 টাকা দিয়েছি, অগ্রিম দিয়েছি। ভালো কথা। তাহলে অফিসের খরচা ধার্য করতে হবে। প্রাপ্য হিসাবের উপরে 5% আমাদের পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এই বিষয়গুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। নিজ সেবা আয়ের পরিমাণ, নিজ সেবা আয়ের পরিমাণ যখন করতে যাবে তখন সেবা এর সাথে দেখো কি যোগ হবে। সেবা এখানে আছে হচ্ছে 1,30,000 টাকা। এখানে অনুপার্জিত থেকে অর্জিত হয়েছে কত 50,000 টাকা। এই হচ্ছে আমাদের আহ, আমাদের 1,30,000 টাকা। তাহলে এর সেবা আয়, এরপরে হচ্ছে সুদ আয় আছে দেখো, আর কি আছে তাহলে তুমি বুঝতে পারো যে নিট সেবা আয়। এখানে মোট আয় বলা হয় নাই প্রিয় শিক্ষার্থীরা। একটা কথা খেয়াল রাখো, মোট আয় বলে সেবা আয়, সুদ আয়, তারপরে আরো যদি কোনো আয় থাকতো তাহলে সকল আয়কে আমরা এখানে যোগ করে দিতাম। বাট এখানে বলা হয়েছে সেবা আয়, শুধুমাত্র সেবা কাজের যে আয় হচ্ছে সেটাই তোমাকে উল্লেখ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। সেটাই তোমাকে উল্লেখ করতে হবে। আবার বলছি, একটু বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, সেবা 1,30,000 যোগ হচ্ছে অনুপায়িত থেকে অর্জিত 50, নিজ সেবার পরিমাণ 1,80,000 টাকা। নিজ সেবার পরিমাণ 1,80,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মূল এবং বিষয়বস্তু। ঠিক আছে, আমরা পেলাম সেবায়ের কথা। এরপরে কি লিখেছে, আহ, সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। 2020 সালে 31 ডিসেম্বর থেকে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। সমাপ্ত বছরের আয় কি দেখো একটু। সময় এন্টারপ্রাইজ আয় বিবরণী 2020 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা, আয় সমূহ এখানে বলতে আমরা সকল আয়কে আমরা এখানে উল্লেখ করব। যে সকল আয় আমাদেরকে এখানে দেওয়ার কথা আছে সকল আয় আমরা এখানে দিয়ে দিব। আমরা সব দিয়ে দিব। একটু খেয়াল করে রাখো, যে সকল আয় আমাদেরকে দেওয়া হয়েছে, সেবা 1,80,000, সুদ আয় হচ্ছে 20,000 টাকা, এই 2 লাখ টাকা। এই আয় থেকে ব্যয় বাদ দিব। মনে রাখতে হবে সেবা দানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জাস্ট আমরা খুব বেশি স্টেপ ফলো করি না। আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের নিট আয়টা বের হয়ে যায়। এখানে দেখো, এখানে বেতন খরচ আছে 3,30,000 টাকা, বকেয়া হচ্ছে 6,36,000। দেখো বেতন খরচ কত 30,000 বা যোগ হচ্ছে 6,000, তাহলে হতো 36,000, তাই না? দেখো এখানে ভাড়া খরচ 24,000, 1 বছর 1,000 টাকা অগ্রিম, 24,000 টাকা উপযোগ খরচ, প্রবেশ খরচ, অবচয় এবং আমাদের গণনা সঞ্চিতি। এইগুলো আমাদের যোগ করে আমাদের থেকে বাদ দিলে মিটারটা বের হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। এখন তুমি দেখো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কথাটা আমরা যখন চলে আসে তখন কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝে ফেলি, সেটা হলো কি বাবা, সেটা হলো সম্পদ এবং দায়ের বিবরণী। সম্পদ এবং দায়ের ভূমি, এবং সম্পদ এবং দায়ের ভূমিটা হচ্ছে এখানে মূল বিষয়। সম্পদটা কি কি? চলতি সম্পদ নগদ 70,000, প্রাপ্য হিসেবে 80,000। প্রাপ্য হিসেবের সাথে একটা বিষয় এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের পাওনা সঞ্চিতি। 5% যেটা করতে বলে আছে সেটাকে অবশ্যই বাদ দিতে হবে। আমাদের পাওনা সঞ্চিতিটা আমরা অনেক আগেই বলেছি বা তোমাদেরকে শিখিয়েছি অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি কি। আমরা একটা চ্যাপ্টারও করেছি। অনাদায়ী পাওনা হচ্ছে কি, যে সম্ভাব্য হতে পারে, এই জন্য আগে মানে যেটা আমার অনাদায়ী পাওনা হচ্ছে যেটা আমি বারবার চেয়েছি আমাদের দেয়াদার বা পরিষদ থেকে পাইনি, সেটা অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে যে আমি আগে থেকে একটি এই না পাওয়ার শর্তে বা পাবো না এরকম একটা কন্ডিশনে আগে থেকে কিছু টাকা প্রভিশন করে রাখা, রেখে দেওয়া, এটা হচ্ছে সঞ্চিতি। তাহলে আমার কথাটা একটু শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে অনাদায়ী পাওনাটা বাদ যাবে 4,000 টাকা, 76,000 টাকা, অগ্রিম ভাড়া হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা দেখলাম চলতি সম্পদটা আমরা পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে কিন্তু আমরা চলতি সম্পদটা সুন্দর করে পেয়ে গেলাম, তাই না? আমরা একটা সুন্দর করে পেয়ে যাচ্ছি কি আমাদের চলতি সম্পদ। আবারও বলি, চলতি সম্পদটা নগদ, প্রাপ্য হিসাব এবং বিনিয়োগ, এগুলো হচ্ছে চলতি সম্পদ আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদ এখানে আমাদের আছে হচ্ছে
অনলি অফিস সরঞ্জাম, আর কোনো স্থায়ী সম্পদ নয়। তো স্থায়ী সম্পদ থেকে আমরা জানি যে অবচয় ধার্য করতে গেলে অবশ্যই সেটাকে আমরা অবচয় বাদ দিব, অবশ্যই বাদ দিতে হবে, কোনো বিকল্প নাই, সেটা আমাদের বাদ দিলে আর কোনো সম্পদ এখানে না। যদি আমরা জানি যে সম্পদের মধ্যে থাকে হচ্ছে অনেকগুলো সম্পদ থাকে, এখানে দুটো আছে, আমরা দুটো দিয়েছি, এই দুটো হচ্ছে মোট সম্পদ। এ দায়ে যদি চলে যাই, দায়ে যাও বাবা, দায় হচ্ছে চলতি দায়। দেখো এখানে এই চলতি দায়, পদী হিসাব আছে, তারপর হচ্ছে এরপরটা হচ্ছে অনুপালিত সেবা এবং হচ্ছে বকেয়া বেতন, এগুলো সব চলতি দায়। দেখো পদী হিসাব তো 40,000 টাকা দিয়েছি, অনুপালিত আমাদেরকে 70,000 টাকা ছিল, 50,000 টাকা আমরা পেয়ে গেছি, আশিগত আমরা হচ্ছে কাজ করেছি, আমরা হচ্ছে 20,000 টাকা, সেই 20,000 টাকা দিলাম। বকেয়া বেতন কত? 6,000 টাকা, 66,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো মন দিয়ে, চলতি দায়, পদী হিসাব, অনুপালিত সেবায়, বকেয়া 66,000 টাকা। মালিকানা সত্ত্ব মূলধন, মূলধন যোগ নিট মুনাফা বিয়োগ হচ্ছে উত্তর। মূলধন আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, মূলধন যোগ হচ্ছে নিট মুনাফা মাইনাস হচ্ছে বিয়োগ হচ্ছে উত্তর। এই যে আমাদের এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, তাহলে আমরা দেখলাম চলতি দায় এবং মালিকানা সত্ত্ব দুটো মিলে কত হয়েছে আমাদের 2,55,000, সম্পদ 2,55,000। তার মানে হচ্ছে আমাদের অঙ্কটা পুরোপুরি সলভ হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, আমাকে কোশ্চেনটা করো, ভয়েস কোশ্চেন করো যদি থাকে। আবারও বলছে আমাদের কি বলছে, আমাদের সৃজনশীল সমস্যা 7 সেবা প্রতিষ্ঠান সংক্রান্ত। দেখো এখানে কাঞ্চন এন্টারপ্রাইজ 2020 অথবা 2020 সালে 31 তারিখে মিলন তথ্য বলেছিল, নগদ ও ব্যাংক জমা 1,40,000, নগদ ও ব্যাংক জমা 1,40,000, প্রাপ্য হিসাব ও পদী হিসাব 90,000 এবং 60,000, 90 এবং 60,000। 10% 10% পদীয় নোট 1 জুলাই 2019, 10% পদী নোট 1 জুলাই 2019। দেখো আমাদের এটা হচ্ছে 20 সালে 31 ডিসেম্বর, আর এটা অঙ্কটা হয়েছে কত, এই পদী নোটটা দিয়েছে আমার কত সালে, 19 সালে। 19 সালের 31 ডিসেম্বরে তো আমরা একটা অ্যাকাউন্ট করেছি না? অবশ্যই করেছি। সেখানে কিন্তু আমরা 6 মাসের সুদটাকে বহন করেছি। এরপরে আবার 20 সালের জানুয়ারি থেকে কি হচ্ছে, জানুয়ারি থেকে ডিসেম্বর, জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে এটা কিন্তু সারা বছরই এই পদী হিসাবটাকে আমাকে বেয়ার করতে হয়েছে, সো এইখানে আমরা কিন্তু 1 বছরের সুদটা ক্যারি করব। 19 সালে আমরা করেছি 6 মান্থের সুদ, আর 20 সালে করবো আমরা সারা বছরের সুদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমি আগে একটু বলে দিলাম। মোটর গাড়ি পঞ্জীভূত অবচয় গাড়ি, অনুকূলিত সেবা, এটাও দেখেছি, সেবা মূলধন, উত্তোলন, বীমা খরচ, জীবন বীমার প্রিমিয়াম, বেতন খরচ 11 মাস, 11 মাসে দিয়েছি 88,000, 11 মাসে কত দিয়েছি 88,000, তাহলে 12 মাসে কত মনে রাখতে হবে, 11 12 হচ্ছে কি বললাম 8 12 96,000 টাকা। তার মানে আরো 8,000 টাকা আমাদের ঘাটতি আছে বা বকেয়া আছে, আমাদেরকে প্রদান করতে হবে। বেতন কারণ 88 আর 8 এলো 96,000 টাকা হচ্ছে বেতনের হবে। সাপ্লাইজ খরচ আমার দিয়েছে, আয়কর দিয়েছে, ভাড়া খরচ 1/3 মালিকের বাসার জন্য। বাবা মালিকের বাসার জন্য যেটা হবে সেটা কিন্তু অবশ্যই ভাড়া না, সেটা হবে উত্তোলন। মালিক যে কোনো প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে ব্যবসার থেকে টাকা নিয়ে গেলেই সেটা হবে উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 3 ভাগ যদি করো, 3 × 27, 9,000 টাকা উত্তোলন, আর হচ্ছে 9 × 18,000 টাকা হচ্ছে কি আমাদের প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে বাড়ি ভাড়া, কি ভাড়া খরচ। তাহলে আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, ভাড়া খরচ কত আমাদের 1/3 মালিকের বাসার জন্য মনে রাখতে হবে। এরপর হচ্ছে সমন্বয় সমূহ কি বলেছে দেখো, মালিক ব্যক্তিগত কম্পিউটার এবং প্রিন্টার 1 জুলাই 2020 তারিখে প্রতিষ্ঠান নিয়ে আসেন, যার মূল্য 30,000 টাকা হিসাব করতে হয়নি। মালিক ব্যক্তিগত কম্পিউটার ও প্রিন্টার 1 জুলাই, মালিকের ব্যক্তিগত কম্পিউটার এবং প্রিন্টার 1 জুলাই
2020 তারিখে প্রতিষ্ঠান নিয়ে আসেন, যার মূল্য এখনো হিসাব করতে বলা হয়নি। ব্যক্তিগত কম্পিউটার নিয়ে এসেছে, যা হচ্ছে মালিক দিয়েছে, মালিক সাপ্লাই করে টু দ্য বিজনেস ফ্রম হিজ ওন কম্পিউটার্স, মানে ফ্রম হিজ ওন কম্পিউটার। ওন কম্পিউটার যখন সাপ্লাই দেয় টু দ্য বিজনেস, দেন এটা আমাকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল, অতিরিক্ত মূলধন। আমাদের কম্পিউটারের সাথে যোগই হবে, এতে কোনো সন্দেহ নাই। অবচয় যদি ধরতে বলে, তখন আমরা 6 মান্থের অবচয়টাকে ধরে দিব। দেখি আমাদের কি বলা হয়েছে। ব্যবহৃত সাপ্লাইস এর পরিমাণ হচ্ছে 12,000 টাকা। সাপ্লাইস আমাকে দেখতে হবে, সাপ্লাইস হচ্ছে 18,000, ব্যবহার করেছি 12,000, তাহলে আমাদের অব্যয় রয়েছে কত? 8,000। স্থায়ী সম্পত্তির উপর বার্ষিক 10% অবচয় ধার্য করতে হবে। 10 মানে 10 স্থায়ী সম্পত্তির উপর বার্ষিক 10% অবচয় ধার্য করতে হবে। স্থায়ী সম্পদ যা আছে দেখতে হবে আমাদের কি কি আছে। আমাদের এখানে আছে মোটর গাড়ি আছে, আমাদের আরেকটা বিষয় চলে আসলো, এটা কম্পিউটার চলে আসলো, এই দুটো স্থায়ী সম্পদ। তাহলে মোটর গাড়ি যেটা আছে সেটার উপরে হোল তো আমাদের 10% ধরতেই হবে, 8 লাখ টাকা। আর এই যে কম্পিউটারটা আসলো সেটা 30,000 টাকার হবে। 30,000 টাকা কত পার্সেন্ট? 10%। কত পার্সেন্ট? 6%। এই হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট। এখন বলছে স্থায়ী সম্পত্তির অবচয়, আবার দিলাম তো দুটো অবচয় আর কি। মোটর গাড়ি সারা বছর, অবিষয় হচ্ছে 6 মাসের অবচয়। এখানে বুঝতে সমস্যা হলে আমাকে বলো। 8 লাখ 10 বছর 10%, 88,000 টাকা। অবিষয় হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা 10% হচ্ছে 3,000, যার অর্থ হলো 1,500 টাকা। 81,500 টাকা হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির অবচয়। এরপরে আয় বিবরণী বলছে, যখনই আমরা বলবো সেবাদানকারী প্রতিষ্ঠান, তখন আমাদেরকে অবশ্যই আয় থেকে ব্যয় বাদ দিয়ে সকল ধরনের অঙ্ক সমাধান করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছ বয়সরা? হ্যালো বয়েস, কথা শুনতে পাচ্ছ? সবাই কি মানে ঘুমিয়ে গেছো? হ্যালো, না স্যার, আছি। মানে কানের দেওয়ার পরে এতক্ষণ পরে শুনতে হয় না? ভালোই। যাক বাবা, তোমরা যেভাবে চিন্তা করো সেভাবে আমাদেরও চিন্তা করতে হয়, কোনো সমস্যা নেই। যাক বাবা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি চেষ্টা করছি, তোমরা যদি সেটা না শুনো আমার তো কিছু করার নেই। আমি দূর থেকে তো আর তোমাদেরকে শাসন করতে পারবো না, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। এখন যদি বলি স্ক্রিন খোলো সবটি দেখি, দেখবো যে কেউ নাই, দু একজন ছাড়া। তাতে কোনো লাভ নাই। আমি পড়াচ্ছি, আবারও পড়তে হবে। আমার পড়াটা যদি তুমি শুনতে, তাহলে কিন্তু তোমাকে এত বেশি পড়তে হতো না, বাসায় গিয়ে দেখতে। এখন তোমাকে আবার কারো না কারো কাছে যে ধরা ধরতে হবে, কারো না কাছে যে বলতে হবে স্যার এটা আমাকে একটু বুঝিয়ে দেন। কারণ হচ্ছে তুমি শুনতেছো না, আমি জানি, দুই একজন ছাড়া সবাই তার নিজস্ব বইতে চলছে। সেবায় হচ্ছে আমাদের 4,50,000 টাকা, আমরা এটা কিন্তু রেওয়া মিলে পেয়ে গেছি। এই হচ্ছে আয়, এছাড়া কোনো আয় এখানে তেমন একটা নেই। এরপরে সকল ব্যয়ের মধ্যে বীমা খরচ, আমরা বীমা খরচ দিয়ে দিব। বেতন খরচ বলেছিল যে 11 মাসে দিয়েছি, আর 1 মাস হচ্ছে যোগ হবে, 96 বললাম। সাপ্লাইজ খরচ বলেছে 12,000 টাকা বলেই দিয়েছে। এরপরে ভাড়া খরচে তাদের যে বিষয়টা এখানে উল্লেখ আছে, 3 ভাগের 2 ভাগ হচ্ছে ভাড়া, 1 ভাগ হচ্ছে উত্তোলন। প্রতিদিনের সুদ, এটা 1 বছরের সুদ দিতে হবে। স্থায়ী সম্পত্তির অবচয়ে তো আমি আগেই ধার্য করেছি, তাদেরটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের নিট লাভ। আর মালিকানা তো আমরা একটু দেখতেছি, মালিকানা সত্ত্বটা আমরা এখানে কই দিচ্ছি, মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওই যে প্রিন্টারটা আছে না, প্রিন্টার টানছে, এটা অতিরিক্ত মূলধন, আরো অতিরিক্ত মূলধন। তাহলে এই যোগ অতিরিক্ত মূলধন যোগ হচ্ছে নিট লাভ, যোগ হচ্ছে নিট লাভ। তাহলে আমি নিট লাভটা দিলাম 5,15,000, যোগ অতিরিক্ত মূলধন 30,000, যোগ নিট লাভ 1,65,500, 7,10,500। এটা হচ্ছে আমাদের কি? হ্যালো,
এটা হচ্ছে আমাদের মূলধন। এর থেকে বাদ যাবে উত্তোলন। উত্তোলন কি? নগদ উত্তোলন 40,000, ব্যক্তিগত বাসার ভাড়া হচ্ছে 27,000 মাইনাস 18, 27,000 মাইনাস 18, এটা হচ্ছে 9,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম দিয়েছে, সেটা হচ্ছে 8,000, আর আয়কর দিয়েছে 12,000। মনে রাখতে হবে একই জিনিস আয়কর, আয়করের ট্রিটমেন্ট কিন্তু কোম্পানির ক্ষেত্রে এক হবে না। কোম্পানি এটা হচ্ছে একটা আলাদা সত্তা, এটা একটা আলাদা সত্তা, কিন্তু এক মালিকানা প্রতিষ্ঠানে আলাদা সত্ত্ব হিসেবে বিবেচনা করা হলেও কিন্তু সকল আয় ব্যয় মালিক ছাড়া যেহেতু কেউ নেয় না, সেহেতু আয়করটা মালিকই দেয়। তার জন্য এটাকে উত্তোলন হিসাবে ধার্য করা হয়। যে ধার্য করা হয়েছে সেটা মালিক ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেহেতু কোনো আয়কর দেওয়ার সুযোগ নেই, সো এটা মালিক টাকা নিয়ে, ব্যবসা থেকে টাকা নিয়ে তারপরে কর দেয়, এই জন্য এটা উত্তোলন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা কিন্তু জানলাম মালিকানা সত্ত্ব। এখন আমরা যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কে। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা অবশ্যই করব, আমরা অবশ্যই করব। আমাদের কোশ্চেন গুলো আমরা কখনো ফেলে যাব না। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের যদি জিজ্ঞাসা থাকে, আমরা করব। কেন করব? আমরা আজকে ডিসকাশনের জন্য বসেছি। অনলাইনে ক্লাস নেওয়া যায় না, অনলাইনে ডিসকাশন করা যায়। বা যে তুমি বলতেছো স্যার এটা বুঝতেছি না, আমি এটা বুঝাই দিচ্ছি। দিস ইজ অল কাইন্ড অফ ডিসকাশন, কনভারসেশনস ইচ আদার। তোমার সাথে আমার কনভারসেশন হবে, তুমি আমাকে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিব। এটাই হচ্ছে অনলাইনের বিষয়। অনলাইনে যদি ক্লাস নেই, ক্লাস নিয়ে তো আমি ভিডিওতেও ছেড়ে দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। একটা ক্লাস নিলাম বা একটা লেকচার দিলাম, সেই লেকচারটা ভিডিও করে আমি তোমাদের গ্রুপে দিতে পারি। হ্যাঁ, দিতে পারি। এটা কতটুকু এফেক্টিভ? তার চেয়ে আমরা এই যে ফেস টু ফেস বসতেছি, তুই কোশ্চেন করো, আমি সেটা অ্যান্সার দেওয়ার জন্য সদা প্রস্তুত, সদা প্রস্তুত। কোনো কোশ্চেন আছে? হ্যাভ এনি কোশ্চেন? হ্যালো, হ্যাভ এনি কোশ্চেন? There is 10? No. Okay. Now আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। সৃজনশীল সমস্যা 8। এটা হচ্ছে ট্রেডিং কনসার্ন, মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী এখানে দেওয়া হচ্ছে। ক্রয় বিক্রয় কি? দেখো, ক্রয় বিক্রয় কি? রূপালী ট্রেডার্স 2020 সালের 31 তারিখে তথ্য দেওয়া হয়েছে। মূলধন দেওয়া হয়েছে, উত্তোলন দেওয়া হয়েছে, হাতে নগদ দেওয়া হয়েছে, প্রাপ্য হিসাব দেওয়া হয়েছে, মজুত পণ্য দেওয়া হয়েছে, ক্রয় বিক্রয় দেওয়া হয়েছে, রহিমকে পত্র ঋণ দেওয়া হয়েছে। পত্র ঋণ, পত্র ঋণ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। পত্র ঋণ, ঋণ গ্রহণ করে নাই, ঋণ দিয়েছে, এটা একটা ইনভেস্টমেন্ট। অনেকে আসে চেয়ে পাচ্ছে তাকে, বা তাকে একজনকে লোন দেওয়া হচ্ছে অন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। অদায়ী পাওনা, অদায়ী পাওনার সঞ্চিতি, মজুরি। এখানে একটা মিল দেওয়া আছে যার যোগফল হচ্ছে 3,33,500, 3,33,500। এখন আমার কিছু additional information has been given, there has been given as follows. কি হয়েছে? additional information দিয়েছে। কি additional information? like as সহপরিমাণ উৎপন্ন মূল্যায়ন করা হচ্ছে 85,500। তোমার কোশ্চেন হইতে পারতো, স্যার এই যে আমি সেবামূলক প্রতিষ্ঠানে করলাম, এখানে আমি সহপরিমাণ উৎপন্ন দেখছি না, কিন্তু যখনই আমি ট্রেডিং কন্ট্রাক্ট যাচ্ছি তখনই তো আমি সবগুলো অঙ্কে সহপরিমাণ দেখছি। এই কোশ্চেনটা তোমার মধ্যে আসার কথা ছিল বা তোমার জিজ্ঞেস করার কথা ছিল, কিন্তু তুমি কিন্তু করো নাই, তুমি কিন্তু করো নাই। তাহলে আমার মনে হয় তোমার কথা হচ্ছিল ইউ শুড দিস টাইপ অফ কোশ্চেন টু ইউর টিচার, স্যার আমরা এটা বুঝতেছি না, বা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করেন। এরকম এরকম কিন্তু তোমাদের কিন্তু কাছ থেকে পাচ্ছি না। তাও আমি বলছি সহপরিমাণ উৎপন্ন মনে রাখতে হবে। ট্রেডিং কনসার্ন বিজনেস হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যাকে বলা হয় পণ্যের সাথে তারা ক্রয় বিক্রয় করে পণ্য। আর নন ট্রেডিং মানে সেবামূলক প্রতিষ্ঠান, তারা কিন্তু পণ্য ক্রয় বিক্রয় করে না। পণ্য যদি ক্রয় বিক্রয় না করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পণ্য সহপরি থাকার কথা না, সহপরি থাকার কথা না। আর যখন পণ্য ট্রানজাকশন করে, তখন সাধারণত যাহা ক্রয় করে সবগুলো যদি বিক্রি না হয় বা সবগুলো যদি ডিসপার্স না হয়, দেন কিছু পণ্য থেকে যায়, তাকে বলা হয় কি আমাদের সহপরি মজুদ। তার জন্য বলা যায় যে নন ট্রেডিং কনসার্নে, নন ট্রেডিং কনসার্নে সহপরিমোধ থাকে না, ট্রেডিং কনসার্নে অবশ্যই সহপরিমোধ থাকার কথা। নাও থাকতে পারে, কারণ জাহাজ পারচেজ করি তার সকল যদি সেল হয়ে যায়,
তাহলে আমাদের সহপরিমত পা থাকার সুযোগ নেই। কিন্তু আমরা দেখছি যে সকল পণ্য সেলের সংখ্যা খুব কম, বিধায় সহপরিমত পণ্য আসে। মজুরি 1500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। মজুরি 1500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। অগ্রিম প্রদান দিয়েছি, তাহলে মজুরি থেকে বাদ যাবে, আর অগ্রিম দিয়েছি তাই সম্পদে যাবে। চলতি সম্পদ প্রাপ্য হিসাবের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিত তৈরি করো। প্রাপ্য হিসাব যা আছে তার উপরে 10% করতে হবে। রহিমকে পত্র ঋণের উপর 12% সুদ ধার্য করো। এই যে রহিমকে পত্র ঋণ করেছি, বিনিয়োগের সুদ আয়, বিনিয়োগের সুদ আয়, আমরা এটা যেহেতু বিনিয়োগ করেছি সেহেতু এই সুদটাকে আমরা আয় হিসাবে আমরা ধরে নিব। এটা আমাদের আয় হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা অবশ্যই একটি আয়, এটা অবশ্যই একটি আয়। আবারও বলছি, এটা অবশ্যই একটি আয়। এই আয়টা তোমাদেরকে বিবেচনা করতে হবে, আদারওয়াইজ তোমরা অঙ্কটা ভুল করবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, এটা এক ধরনের আয়, এটা এক ধরনের আয়। আবারও বললাম, তোমরা কিন্তু খেয়াল করো। আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কিন্তু সেটা বলতে হবে, বলতে হবে যে এখানে বুঝি নাই। তাহলে আমি এখন আমার অঙ্কে চলে যাচ্ছি। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা, এই যে অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনায় নতুন সঞ্চিতি যেটা হবে সেটা যোগ করবে, বাদ হচ্ছে পুরাতন, বাদ দিলে হয়ে যাবে অনাদায়ী পাওনা খরচ। প্রিয় শিক্ষার্থীরা, সেটা কি হবে? অনাদায়ী পাওনা খরচ। আবারও বলছি, অনাদায়ী পাওনা 3000, অনাদায়ী পাওনা 3000, এর সাথে যখন অনাদায়ী পাওনা যোগ হবে, এই প্রাপ্য হিসাবের 10% যোগ হবে, প্রাপ্য হিসাবে 10% যোগ হবে, সেটার থেকে যখন অনাদায়ী পাওনা নতুন বাদ সন্ধি বাদ যাবে, তখন সেটা হয়ে যাবে অনাদায়ী পাওনা খরচ। প্রিয় শিক্ষার্থীরা, অনাদায়ী পাওনা খরচ। আবারও বলছি, অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ। আবারও বলছি, অনাদায়ী পাওনা খরচ। আবারও বলছি, অনাদায়ী পাওনা খরচ। আবারও বলছি, তাহলে হয়ে গেল। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় তো আরো সহজ হয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের যে নিট ক্রয় থাকে, নিট বিক্রয় থাকে, তার থেকে যখন আমরা কি বলা হয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ হয়ে যায়। এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টাই বের করতে বলছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হবে? আমরা নিট ক্রয় প্রারম্ভিক মজুদের সাথে, প্রারম্ভিক মজুদ কত হয়েছে? 15,000 টাকা। এর সাথে যখন আমি নিট ক্রয়টা যোগ করব, নিট ক্রয় যোগ করে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে বাদ সহপরিমাণ দিব, তখন সেটা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে বের হয়ে যাবে। এরপর হচ্ছে আর্থিক অবস্থার ভিন্ন। দেখি আমরা কি করতে পারছি, দেখি। আল্লাহু আকবার। দেখো বাবা, প্রথমে হচ্ছে এই যে অনাদায়ী পাওনা খরচের কথাটা আমি বলেছিলাম, অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি বাদ হচ্ছে পুরাতন, এই হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। এরপরে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় বলেছিলাম প্রারম্ভিক মজুদ, এর সাথে ক্রয় যোগ হবে, প্রত্যক্ষ খরচ যোগ হবে, এবং প্রত্যক্ষ খরচ যদি কিছু থাকে সেটা তো বাদ যাবে, জানো সব জায়গায় যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা অ্যাডজাস্টমেন্টটা তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে, দেন তুমি এটা পারবে। তাহলে গেল। এরপরে বাদ হচ্ছে সহকারী মজুদ। বাদ কি? সহকারী মজুদ। এই হচ্ছে মূল কথা। বাদ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাচ্ছে। এখন তুমি যাও বাবা, আমাদের বলছে মোট সম্পদ বিবরণী। মোট সম্পদই আমরা জানি দুই, আমাদের এখানে অনেকগুলো সম্পদই আছে, তার মধ্যে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ যারা বলা হয়, এরপরে স্থায়ী সম্পদ, এরপরে হচ্ছে তোমার অসম্মিত ব্যয় গুলো আছে, এরপরে অস্পর্শনীয় সম্পত্তি গুলো থাকে। তোমাদের এখানে নাই তো, এখানে যা আছে তাই দিব। হাতের নগদ আছে, প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাবের সাথে আমাদের নতুন সঞ্চিতি যেটা হয়েছিল সেটা বাদ যাবে। নতুন সঞ্চিতি যেটা আছে সেটা বাদ যাবে প্রাপ্য হিসাব থেকে। তাহলে প্রাপ্য হিসাব কত টাকা? 7,500 টাকা। এর থেকে বাদ যাবে কত? আমাদেরকে বুঝতে হবে। এর থেকে বাদ যাচ্ছে হচ্ছে আমার 6,000 টাকা। দত্ত ঋণের যেটা আমি ঋণ, সেই ঋণের অনাদায়ী, অনাদায়ী হয়ে গেছে।
কত টাকা দিয়েছি সেই ঋণটা আমি পাবো। অনাদায়ী আয় হচ্ছে সম্পদ, অনাদায়ী আয় হচ্ছে সম্পদ। তাহলে আমরা এখানে দেখবো যে আমরা 30,000 টাকা থেকে ইনভেস্ট করেছি, কত পার্সেন্ট? 12% ইন্টারেস্ট। 12% ইন্টারেস্ট আমরা যখন করবো, আমরা দিয়েছি 1 জুন, তো জুন থেকে দেখো 7 মাস হয়ে যাচ্ছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 7 মাস, ভাগ 12 গুণন 7 দিলে আমরা আমাদের যে এই অনাদায়ী সুদটা আছে সেটা কিন্তু পেয়ে যাবো। অনাদায়ী সুদ আমরা জানি যে ইনভেস্টমেন্ট আমি যখন কোনো ইনভেস্ট করেছি তখন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আমরা এখানে দিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এটা আমি দিয়ে দিয়েছি, সমাপনী মূলধন আসতেছে, অগ্রিম মূলধন আসতেছে, এগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেওয়ার কারণে চলতি সম্পদ হয়ে যাচ্ছে। বিনিয়োগ আছে, ওই যে রহিম ঋণ বিনিয়োগ। এরপর হচ্ছে স্থায়ী সম্পদ এখানে আছে, আমার মনে হয় নাই, তার জন্য দেওয়া হয় নাই। স্থায়ী সম্পদ না থাকলে আমরা দিতে পারবো করে, দেওয়ার সুযোগ নেই, দেখি আছে কিনা। যেহেতু নাই, দেখো বাবা এখানে স্থায়ী সম্পত্তি এখানে নাই, সো আমরা এখানে দিয়ে দিই। স্থায়ী সম্পত্তি বলতে আমরা যেটাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগটাকে হচ্ছে বিনিয়োগ দুটো অংশ আছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী বিনিয়োগ আর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। স্বল্পমেয়াদী হচ্ছে চলতি সম্পত্তি আর দীর্ঘমেয়াদী হচ্ছে বিনিয়োগ। তাহলে যোগ করে দিলাম 3,32,600। এভাবেই অঙ্কটা সমাধান করা হলো। যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো। এরপরে আমরা যাচ্ছি 9 নম্বরে, যে অঙ্কটা আমাদের সবারই জানতে হবে বা বুঝতে হবে। অগ্রণী 2020 সালে 31 ডিসেম্বর তারিখে সমস্ত গ্রামীণ এবং অনদত্ত দেওয়া হচ্ছে। ক্রয় বিক্রয় দেওয়া হচ্ছে, প্রারম্ভিক মজুদ, উত্তোলন মূলধন, উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট, আসবাবপত্র, বেতন, সুদ। সুদটা ডেবিট যেহেতু আছে মনে রাখতে হবে এই সুদটা ক্রেডিট ছিল, এই সুদটা ক্রেডিট ছিল, তার মানে কি, মানে আমি লোন নিয়েছিলাম এটারই সুদ দিতে হয়েছে। মনে রাখবো যে ক্রেডিট যেটা আইটেম থাকে সেটা অবশ্যই সুদ হবে ডেবিট। আবার দেখুন বিনিয়োগ ছিল, বিনিয়োগ এর আগের অঙ্কই ছিল বিনিয়োগ, সেটা কিন্তু ডেবিট ছিল, তার সুদ কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো সো আমাকে মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে পুরাতন সঞ্চিতি, প্রাপ্য হিসাব, ভাড়া, কর ও অভিকর 31 মার্চ 2021 সাল পর্যন্ত করতে হচ্ছে শিক্ষার্থীরা। এইটা আমরা 31 মার্চ থেকে শুরু করে আমরা মার্চ মধ্যেই, তার জন্য এটাকে আমাকে 3 মাসের অগ্রিম ধরে করতে হবে। তাহলে এখন আমাদের সমাপনী মোট পণ্য মূল্য আছে বাজার মূল্য 20,000 টাকা। আমরা জানি রক্ষণশীলতা বলি, আমরা যাই বলি কনজারভেটিভ যাই বলি, যে আমাদের যখন কোনো সমাপনী মোট পণ্য থাকে সেই মোট পণ্য যে টাকাটা কম থাকে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে, যে টাকাটা কম সেটাকে আমরা বিবেচনা করি। তাহলে এখানে আমরা 20,000 টাকা বিবেচনা করব। বার্ষিক বেতন প্রদানের হার কত? 15,000 টাকা, 1500 টাকা। তাহলে 1500 টাকা যদি মাসিক হয়, 12 মাসে কত? 18,000 টাকা। তাহলে বেতন যখন কত দিয়েছি, দেখি বেতনটা কত দিয়েছি, বেতন দিয়েছি 12,000, তাহলে 6,000 টাকা এখনো বাকি আছে। 6,000 টাকা এখনো বাকি আছে। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে হবে যে আমরা প্রতি মাসে বেতন দিই কত? 1500 টাকা করে। যে 1500 টাকা যদি বেতন দিই তাহলে আমাদের 12 মাসে কত? 12 মাসে একটু চিন্তা করো, 12 মাসে আমাদের বেতন হচ্ছে, 12 মাসে আমাদের বেতন কত বলো সবাই? 12 মাসে বেতন হচ্ছে 18,000 টাকা, কিন্তু আমরা দিয়েছি কত? 12,000। 18,000 মাইনাস কত? 12,000 কত হয়? 6,000 টাকা। এই 6,000 টাকা হচ্ছে আমাদের কি? এই 6,000 টাকা হচ্ছে আমাদের বকেয়া আছে। বকেয়া আছে। বিক্রয়ের মধ্যে 2,000 টাকা আসবাবপত্র, মানে বিক্রয়ের মধ্যে 2,000 টাকা আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। এই যে আমাদের বিক্রয় একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর আসবাবপত্র বিক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। একটা কথা মনে রাখতে হবে বাবা, বিক্রয় হচ্ছে সাধারণত মুনাফা অধিগত আয়, যে আয়কে বেস করে প্রতিষ্ঠানের সকল চিন্তা চেতনা এবং পরিকল্পনা কি হয়, গঠিত, মানে পরিকল্পনা তৈরি করা হয়। আর আসবাবপত্র বিক্রয় এটা কিন্তু আমাদের, এটা অস্থায়ী না, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয়, যেটাকে আমরা সাধারণত প্রত্যাশা করি না কিন্তু বিক্রি করতে হয়েছে, এইটা হচ্ছে আমার কি বলা হয়, মূলধন জাতীয় আয়। তাহলে আমরা প্রিয় শিক্ষা আদায় পাওনা 6,000 টাকা অবশ্যই। মাসিক গেল, বিক্রয় হচ্ছে গেল আদায় পাওনা 600 টাকা। তাহলে আদায় পাওনা যেটা 600 টাকা আছে প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে
অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে কি 5% সঞ্চয় ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা প্রাপ্য নিট আদায়যোগ্য টাকার পরিমাণ কত, তাহলে নিট আদায়যোগ্য পরিমাণ হচ্ছে সহজ প্রাপ্য হিসাব করে এর থেকে আমরা অলিখিত যে আমাদের বিক্রয়টা আছে সেটা যোগ করব, এর থেকে বাদ যাবে অলিখিত বিক্রয় যদি থাকে যোগ হবে, অলিখিত অদায়ী পাওনা যে থাকে যদি এটা লেখা হয়নি সেটা বাদ যাবে, মানে নতুন অদায়ী পাওনা আর নতুন সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে কি শিখলাম, এখানে আমরা জানলাম প্রাপ্য হিসাব থেকে কি কি বাদ যায়, প্রাপ্য হিসাব যোগ হয় অলিখিত বিক্রয়, যে বিক্রয়টা আমরা করেছি কিন্তু লেখিনি, কিন্তু অলিখিত অদায়ী পাওনা এটা অর্থ হচ্ছে নতুন অদায়ী পাওনা আর নতুন অদায়ী পাওনা সঞ্চিতি, এই দুটো বাদ যাবে। কয়টা বাবা? অদায়ী পাওনা বাদ যে এটা হবে নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব। এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা, খ অর্গানাইজার্সের আয় বিবরণী 2020 সালে 31 মধ্যে সমস্ত বছরের জন্য বিক্রয় 1,52,000 টাকা, বাদ হচ্ছে আসবাবপত্র বিক্রয় 2000 1,50,000, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় কি, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রাথমিক উৎপন্ন যোগ ক্রয় বাদ সমাপনী মজুত, প্রাথমিক উৎপন্ন যোগ ক্রয় বাদ সমাপনী মজুত, তাহলে হবে 93,000 টাকা। কত টাকা? 93,000 টাকা। কত টাকা? 93,000 টাকা। প্রাথমিক মূলধন যোগ ক্রয় মায়ের সহপরিমাণ উৎপন্ন 93,000 টাকা। মোট লাভ বা মোট মুনাফা, যখন বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্য বাদ যাবে মোট মুনাফা বাদ পরিচালন খরচ সমূহ, বেতন খরচ এত টাকা, ভাড়া খরচ, বেতন খরচ তো বলছি 15 × 12 18,000 টাকা, ভাড়া খরচ, কর অবিকর আমরা দিয়েছি, কর অবিকর থেকে 3 মাসের অগ্রিম আমি বলেছিলাম যে আমাদের 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে অগ্রিম করতে হবে, অদায়ী পাওনা, অদায়ী পাওনা সঞ্চিতি, এরপর হচ্ছে বাদ হচ্ছে পুরাতন সঞ্চিতি, এগুলো বাদ দিয়ে নিট মুনাফা, নিট মুনাফা। এরপরে যাও তুমি, এইটা হচ্ছে আমাদের সম্পদ ও দায়ের বিবরণী। এভাবে অঙ্কগুলো সলভ করতে হবে শিক্ষার্থীরা। আজকের আজকের বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করো, তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি প্রস্তুত। প্রিয় শিক্ষার্থীরা, কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? বয়সরা কোনো কোশ্চেন নাই। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ এবং তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর দিন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।